বন্ধুরা নমস্কার, আমি প্রীতম রায়। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি বিভিন্ন বিষয় আন্তর্জাতিক বিষয় নিয়ে আমি আলোচনা করি, আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে, আন্তর্জাতিক রাজনীতি নিয়ে আলোচনা করি। তো আপনারা যারা যারা আন্তর্জাতিক রাজনীতি বাংলায় পছন্দ করেন, বাংলা ভাষায় পছন্দ করেন, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। তো আজকে যেই টপিকটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে ইন্ডিয়ার G7-এর ইনভাইটেশন। তো অনেক জল্পনা কল্পনা, অনেক বাকবিতণ্ডা, অনেক আলোচনার পরে অনেক দিন ধরে অনেকেই বলছিল যে ভারতকে ইনভাইটেশন করা হয়নি। সেটা অনেকে ইন্ডিয়ান গভর্নমেন্টের ফেলিয়ার, বিজেপির ফেলিয়ার, অনেক রকমভাবেই সেটা দেখানোর চেষ্টা করছেন। আমি রাজনীতির বিষয়টা আনছি না। তো যাই হোক, আলটিমেটলি আমাদের ইন্ডিয়াকে G7-এ ইনভাইটেশন করা হয়েছে এবং কানাডার প্রধানমন্ত্রী স্বয়ং ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীকে ফোন করেছেন এবং ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার সেটা পরে টুইট করে সেটা জানিয়েছেন এক্সের মাধ্যমে। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট এবং আমাদের বুঝতে হবে যে G7, আমাদের বুঝতে হবে যে G7 ইন্ডিয়াকে ছাড়া কেন অচল বা নিজের গুরুত্ব অনেকটা হারিয়ে ফেলে। এবং গত 5 থেকে 6 বছর পর, 6 বছর ধরে, গত 5 থেকে 6 বছর ধরে ভারতকে লাগাতার G7-এ ইনভাইটেশন দেওয়া হচ্ছে এবং G7 কান্ট্রিগুলো সে তার সঙ্গে যেই হোস্ট করুক, তার সঙ্গে যদি ভারতের সম্পর্ক খুব খারাপও থাকে, যেমন কানাডা, এই বিষয়ে এই বছর যেহেতু কানাডা হোস্ট করছে, তো যে কোনো কান্ট্রি যে হোস্ট করুক তার সঙ্গে যদি বনিবনাও থাকে ভারতের, তারপরেও ভারতকে উপেক্ষা করা খুবই কঠিন। তো এর পিছনে কী কী কারণ আছে? তো ভারতকে ইনভাইটেশন যখন দেওয়া হয়েছিল, যেহেতু কানাডার সঙ্গে ভারতের সম্পর্ক খুবই খারাপ, খুবই খারাপ, আমাদের ডিপ্লোম্যাটিক চ্যানেল খুব খারাপ অবস্থায় আছে, আমাদের ডিপ্লোম্যাটদের সংখ্যা অনেক কমিয়ে দেওয়া হয়েছে দুই দেশ থেকে এবং যতক্ষণ ট্রুডো ছিল অনেক কথাবার্তা বিনিময় হয়েছে যেগুলো দুদেশের জন্য খুবই খারাপ এবং দুদেশের সম্পর্কের জন্য খুবই খারাপ। কিন্তু তারপরেও ভারতকে ইনভাইটেশন কেন দেওয়া হলো? তো এবার সেম কোশ্চেন, আমরা যেটা ভাবছি সেই সেম কোশ্চেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকেও জিজ্ঞাসা করা হয়েছিল ওখানকার রিপোর্টের মাধ্যমে। তো তখন মার্ক কার্নি কী বলেছেন সেটা আমি আপনাদের বলতে চাই। ভারত হলো পৃথিবীর সবচেয়ে পপুলেস্ট কান্ট্রি। ভারত পৃথিবীর পঞ্চম বৃহৎ অর্থনীতি, চতুর্থ বৃহৎ সামরিক শক্তি। অনেকেই বলছে অর্থনীতিতে এখন আমরা চতুর্থতে আছি, তো যাই হোক, তো চতুর্থ আর পঞ্চম যেটাই হোক, ভারতকে উপেক্ষা করা খুবই অচল। কারণ দেখুন, আলটিমেটলি G7 যখন তৈরি করা হয়েছিল, তখন G7 কী হিসেবে তৈরি হয়েছিল? পৃথিবীর সবচেয়ে বড় বড় অর্থনীতি যারা এবং ওয়েস্টার্ন কান্ট্রি মূলত, তারা নিজেদেরকে এক জায়গায় এনে তারা ভেবেছিল যে আমরা পৃথিবীর সব কিছু আলোচনা করব এবং পৃথিবীর সব কিছু মেনটেন করব এবং তাদেরকে পরিচালনা করব। অনেক বড় বড় বিষয় নিয়ে সেখানে আলোচনা হয়েছে এবং G7-কেই G20-র মেইন গর্ব বলা হয়। G7 থেকে G20 তৈরি হয়েছিল এবং তো এই সব বিষয়গুলো আছে। G7-এর গুরুত্ব অনেক বেশি এবং এখনও যে খুব একটা কমেছে তা বলতে পারবো না, কিন্তু ধীরে ধীরে তার গুরুত্বটা অনেক কমে যাচ্ছে। কারণ দেখুন, যখন G7 তৈরি করা হয়েছিল তখন এশিয়ার অনেক কান্ট্রি যারা নিজেদেরকে অবহেলিত মনে করেছিলেন, তখন তারা নিজেদের গুরুত্ব বোঝানোর জন্য আলাদা একটি অপোজিট গোষ্ঠী তৈরি করেন, সেটা হচ্ছে ব্রিক্স, যেটা এখন বর্তমানে, আগে 4 থেকে 5 হয়েছিল, তারপর এখন মোটামুটি 10-এর কাছাকাছি কান্ট্রি সেটাতে আছে এবং আদার্স 30টার মতো কান্ট্রি আরও আছে যারা জয়েন করতে চায় ব্রিক্সে। তো G7-এর গুরুত্বটা ধীরে ধীরে কমছে এবং যখন থেকে ব্রিক্সে 9 থেকে 10টা কান্ট্রি তৈরি হয়েছে, ওখানকার সদস্য হয়েছে, তখন থেকে ব্রিক্সের অর্থনীতি যে শক্তি, টোটাল জিডিপি ওয়ার্ল্ডের 35% পৌঁছে গেছে, যেখানে তোমার G7-এর মাত্র 29% আছে। তো কম্প্যারিজন আপনারা বুঝতে পারছেন যে G7-এর গুরুত্বটা ধীরে ধীরে কতটা কমে যাচ্ছে। এবং এছাড়াও সামরিক শক্তি থেকে, অর্থনীতির দিক থেকে G7-এর যেসব কান্ট্রিগুলো আছে, কানাডা, ইটালি, ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা, এরা সবারই অর্থনীতি কিন্তু খুবই নিচু তলার দিকে, ওদের অর্থনৈতিক গ্রোথ খুবই কম। তো তো তখন এরা যখন ভাবছে যে আমরা পৃথিবীর সব কিছু মেনটেন করবো অর্থনীতির দিক থেকে, সামরিক দিক থেকে, তখন কিন্তু ওদের ক্ষমতা ততটা নয় যতটা আগে ছিল। তো তারা এখন দেখছে একটা ইন্ডিয়াকে, যে ইন্ডিয়া এমন একটা কান্ট্রি যার ক্ষমতা অর্থনৈতিক এবং সামরিক দুদিক থেকেই বেশি, এবং ইন্ডিয়া যেদিকে চলে যাবে, সে ব্রিক্স আর G7 দুটোর মধ্যে ইন্ডিয়া যেদিকে চলে যাবে সেদিকে পাল্লা ভারী হয়ে যাচ্ছে।
বর্তমানে মনে হতে পারে যে ভারতের অর্থনৈতিক ক্ষমতা মাত্র 4 ট্রিলিয়ন, কিন্তু ভবিষ্যতে আগামী 10 বছর থেকে 15 বছরে আমরা 15 থেকে 20 ট্রিলিয়নে চলে যাব। তো সেই দিক থেকে দেখতে গেলে ভারত যেদিকে যাবে আগামী দিনে যতগুলো গোষ্ঠী আছে, জিওপলিটিক্স গোষ্ঠী আছে, আন্তর্জাতিক গোষ্ঠী আছে, তাদের সেই পালাটা ততটা ভারী হবে। তো এবার দেখুন, ব্রিক্সে যতগুলো কান্ট্রি আছে, সাউথ আফ্রিকা, চায়না, রাশিয়া, ইন্ডিয়া, তো এই ব্রাজিল থেকে শুরু করে ইউএই, আবার নতুন করে ইরান টিরান যেসব কান্ট্রিগুলো জয়েন করেছে, তাদের মধ্যে ওয়েস্টার্ন কান্ট্রিদের সঙ্গে সম্পর্ক ভালো, অর্থনীতি পাওয়ার আছে, সামরিক পাওয়ার আছে, এরকম একটা কান্ট্রি আছে, সেটা হচ্ছে ভারত। তো ভারতকে G7 খুবই মরিয়াভাবে পেতে চায়। সে যতই হোক, কানাডার সঙ্গে যত ধরনের সম্পর্ক হোক, খালিস্তানি হোক, মামলা হোক, ওখানে গিয়ে ভারতের কাউকে অ্যালিগেশন লাগিয়ে মেরে ফেলুক, যত ধরনের রাজনৈতিক ডিপ্লোম্যাটিক প্রবলেম তৈরি হোক না কেন, তো ভারতকে গুরুত্ব দিতেই হবে কানাডাকে এবং গোটা G7কে। যদি কানাডা একা নাও চায়, G7-এর বাকি দেশগুলো কানাডাকে প্রেশার করবে যে ভারতকে ইনভাইট করা হোক। তো দেখুন, এখানে ভারতকে ইনভাইট করা যে কানাডার খুব একটা পছন্দে তা কিন্তু নয়, সেটা এত লেট করে ইনভাইট করার পিছনে দেখাই যাচ্ছে। কিন্তু ভারতকে বাদ দিয়ে কোনো কিছু ভাবা, সেটাও কানাডার পক্ষে সম্ভব নয়, কারণ G7-এর বাকি যে দেশগুলো আছে তারা প্রত্যেকেই ভারতের ভালো বন্ধু। আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, ইটালি, হোয়াটএভার দে জার্মানি, দে আর অল আর ফ্রেন্ডস অফ ইন্ডিয়া। সো তারা কখনোই চাইবে না ভারতকে বাদ দিয়ে, যেহেতু লাস্ট 5 থেকে 6 বছর ধরে ভারতকে ক্রমাগত প্রত্যেকটা হোস্ট কান্ট্রি নিজেদের কাছে ইনভাইট করে। আরেকটা বিষয় হলো, ইনভাইটেশন শুধুমাত্র হোস্ট কান্ট্রি দিতে পারে, বাকিরা দিতে পারে না। তো এখানে ইনভাইটেশনের দায়িত্ব পুরোপুরি কানাডার উপর ছিল। তো কানাডা চাইলেই না করতে পারতো, কিন্তু তার হয়তো ইচ্ছে ছিল না ইনভাইট করার, ওর জন্য এত লেট করে দেওয়া হয়েছিল। কিন্তু এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে যে একটা প্রেশার, G7-এর বাকি দেশগুলোর কাছ থেকে একটা প্রেশার সেটা ফিল করছে কানাডা। তো এর জন্য কানাডাকে বাধ্য হয়ে ভারতকে ইনভাইট করতে হয় এবং রীতিমতো একটা ফর্মালিটি অনুযায়ী মার্ক কার্নিকে নিজের থেকে প্রাইম মিনিস্টার মোদিকে ফোন করতে দেখা গিয়েছে। তো এখানে ক্লিয়ার একটা ভারতের একটা ডিপ্লোম্যাটিক অর্থাৎ রাজনৈতিক একটা জিত দেখা যায়। ঠিক আছে, এবার আসি এটার উপর যে পলিটিক্স তৈরি হয়েছিল। দেখুন, ভারতকে যখন ইনভাইট করা হয় না, ওর পিছনে মূল কারণ কী ছিল? খালিস্তানি ইস্যু নিয়ে যে একটা ডিপ্লোম্যাটিক প্রবলেম তৈরি হয়েছিল দুটো কান্ট্রির মধ্যে, ওটা নিয়ে ভারতের ইন্টারনাল দিক থেকে অনেকে কমেন্ট করেছে, যেমন জয়রাম রমেশ, যে এটা পুরোপুরি মোদির ফেইলিয়ার অথবা বিজেপির ফেইলিয়ার অথবা ইন্ডিয়ান গভর্নমেন্টের ফেইলিয়ার। কিন্তু আমি বুঝতে পারি না, এই যে যখন ইন্টারনাল পলিটিক্সগুলো করা হয়, তখন আমরা কখনই একটা লিমিটের বাইরে যাওয়া উচিত নয়। আমাদের চেষ্টা করবে আমরা যেন আমাদের ইউনিটি অ্যাজ এ কান্ট্রি আমরা না ভুলি। আরেকটা বড় কথা, কংগ্রেস অ্যাজ এ পার্টি, সে দেশের সবচেয়ে বৃহৎ বিরোধী দল। তো তাদের একটা দায়িত্ব আছে এইসব জিনিসগুলো ভেবে দেখা। কারণ দেখুন, খালিস্তানি ইস্যুটা কিন্তু তৈরি হয়েছিল ইন্দিরা গান্ধীর হাত ধরেই। আর এটা কোন দলের প্রধানমন্ত্রী ছিলেন? কংগ্রেসের অনেক বড় নেত্রী ছিলেন। তো এবং এখনও খালিস্তানি যারাই আছে তারা যখন প্রদর্শন করে, তারা তখন ইন্দিরা গান্ধীর পুতুল নিয়ে সেখানে বিভিন্ন রকম মুখাকৃতি বানিয়ে সেগুলোকে টর্চার করে সেগুলোকে প্রদর্শন করে এবং তাকে গুলি করে মারা তারা এনজয় করে। তারা বলে আমরা তাদের বংশধর। তো এইসব বিষয়ে কংগ্রেসকে ভাবতে হবে, বা দেশের বিরোধী দল হিসেবে কংগ্রেসকে ভাবতে হবে যে অ্যাজ এ কান্ট্রি আমরা যাতে ইউনিটি দেখাই, এইসব ধরনের নেগেটিভ কমেন্ট যাতে আমরা না করি। তো এগুলো খুবই ইম্পর্টেন্ট। অ্যাজ এ কান্ট্রি আমরা অ্যাজ এ ইউনিটি আমরা সবসময় এটা চেষ্টা করব। তো ওভারঅল দেখতে গেলে ভারত একটা খুবই গুরুত্বপূর্ণ দেশ, যদি আমরা সেরকম আন্তর্জাতিক ইস্যু হিসেবে দেখি। তো ভারতকে ইনভাইটেশন দেওয়াটা খুব একটা উল্লাস হিসেবেও ভারতকে দেখা উচিত না, কারণ আমরা আমাদের ক্যাপাবিলিটির জন্যই আমরা এই সম্মানটা পাই এবং আমরা আমাদের অধিকার এটা, এবং আমরা সেটাকে আমাদের দেশের ভবিষ্যতের জন্য ইউজ করব। আমরা G7-এ থাকি, আমরা ব্রিক্সে থাকি, যে দলেই থাকি, আমরা দুটো দলই মোটামুটি এখন আছি। তো আমরা সবসময় চেষ্টা করব ভারতের জন্য যতটা লাভজনক হয়, যতটা আমরা লাভ নিতে পারি দুটো গোষ্ঠী থেকেই, আন্তর্জাতিক যেটা গোষ্ঠী আছে দুটো গোষ্ঠী থেকেই, আমরা ততটা আমাদের চেষ্টা করতে হবে এবং আমাদের দেশের অর্থনৈতিক সামরিক যে ক্ষমতা সেটা বৃদ্ধির পিছনে অনেক অগ্রসীল হতে হবে এবং আমাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রচেষ্টা করে যেতে হবে। নমস্কার, ধন্যবাদ, জয় বাংলা, জয় হিন্দ।